ফিকশন স্টোরিজে আপনাদের পুনরায় স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক শেখ ইমরান আলীর লেখা ছোট গল্প পুনর্মূষিক ভব। গল্পটি প্রথম প্রকাশিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত সুচেতনা পত্রিকাটিতে। আমাদের আজকের গল্পের সূত্রধর আমি তানিয়া। গল্প পাঠে ইমরান, চরিত্রায়নে দেবব্রত, সেমন্তী, প্রজ্ঞা, অন্তরা, শুভাশিস, বিদিশা ও ইমরান। আবহ ও সম্পাদনায় ইমরান। শুরু হচ্ছে রহস্য গল্প পুনর্মূষিক ভব। বলে দে, আজ বাপি টিফিন নেবে না। রাগান্বিত ধমনীতে তখন অ্যাড্রিনালিন ছুটছে। তারই আবেশে কম্পমান হাতে জীর্ণ পিট ব্যাগের চেনটা বন্ধ করতে করতে বছর 15-র একমাত্র মেয়ে শ্রেয়াকে সকালে কাজে বেরোনোর সময় বলেছিল সম্রাট। দুপুরে টিফিন টাইমে সেটা বেমালুম ভুলেই মেরে দিয়েছিল সে। ব্যাগের চেনটা খুলতেই আবার মনে পড়ল, না, বেকার বেকার ঝামেলা করে বেরোলো বাড়ি থেকে। নেহাতি একটা স্ট্যান্ড ফ্যানের জন্য বায়না ধরেছিল বউটা। অফিস কলিগদের নতুনদের মধ্যে কারো কারো তো এসি ছাড়া ঘুমই আসে না। যদিও প্রাইভেট সেক্টরের স্বল্প মাইনের এই হাড় ভাঙা খাটুনি চাকরিতে ওসব ভাবাও পাপ, অ্যাটলিস্ট সম্রাটের মতো অধস্তন কর্মচারীদের জন্য। নামমাত্র সেভিংসের পরে যে 2-5 পয়সা বাঁচে তাদের সংসারটাই টেনে টুনে চলে। তার উপর মেয়েটাও বড় হচ্ছে। ওষুধ কোম্পানির ছোটখাটো এই চাকরি নিয়ে দীর্ঘ 22টা বছর কাটিয়ে ফেলল সে। মাইনেপত্র যে বাড়েনি তা নয়, তবে পয়সা বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয়তাও বেড়েছে, সঙ্গে আরও চাই নামক রোগটাও। সম্রাটের মতে নিজেকে অনেকটা ওই রাজার অসুখ গল্পের পাগলটার মতো বানিয়ে নিলেই হয়। এই বেশ আছে, মানে যা আছে তাতেই খুশি। তবে রিনার এ বিষয়ে মত ঠিক উল্টো, যেটা হওয়াই স্বাভাবিক। সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মানে সমাজ যদি বলে সাইকেল ছেড়ে স্কুটি, তবে সেটাই ঠিক। যদি বলে উনুন ছেড়ে গ্যাস ওভেন, গ্যাস ওভেন ছেড়ে মাইক্রোওয়েভ, তবে সেটাই ঠিক। হ্যাঁ, ওর কলিগদের মধ্যে 2-5 জনের তাও আছে। হতে পারে ওরই দোষ। বাড়ির ইএমআই বাদে যা পড়ে থাকে সেটা থেকে ম্যানেজ করতে হয়তো ওই পারে না। অনেক কলিগদের মতো একবেলা না খেয়ে বা শুধু মুড়ি খেয়ে থেকে হয়তো গৃহিণীর স্বাদ আহ্লাদ মেটানোই যায়। সকালে কাজে বেরোনোর সময় রিনাকে বোঝানোর বৃথা চেষ্টা করে মন মেজাজ খারাপ না করলেই পারত। বললেই পারত, ঠিক আছে, পরের মাসে কিনে দিচ্ছি। খাবারটা না নিয়ে এসে এখন কি ভুলি না করলো। এখন পেটের মধ্যে যেন সর্ষে পেশাই চলছে। বাইরের খাবারে যেমন তেল, ঝাল, মশলা, ধুলো, জীবাণু, ইঁদুরের পটি ইত্যাদি, তেমনি স্বাদ বাড়ানোর এই এক্সট্রা ফ্যাসিলিটির জন্য দামটাও বেশি। পকেট থেকে পার্সের ভাঁজটা খুলে দেখল সম্রাট। না, খাওয়া বাদে বাস ভাড়া, ট্রেন ভাড়া কাঁটায় কাঁটায়। বাড়ি ফেরার সময় ঝুড়ি বাজার প্যাকেটটা হয়তো আর হবে না। বাবা মা সাধ করে নাম রেখেছিল সম্রাট। কোথাকার সম্রাট সেটা অবশ্য মারা যাওয়ার আগে কেউই বলে যায়নি। এসব ভাবতে ভাবতেই অটো স্ট্যান্ডের দিকে এগোলো সম্রাট শর্মা সামন্ত। চাচির লিটি দোকানের পাশের ঠেলা গাড়িটায় ওর বুড়ো বর অর্থাৎ চাচা হাত রুটির নতুন দোকান দিয়েছে। সেখান থেকেই 3টে রুটি সবজি অর্ডার করলো সে। 3টে রুটি অর্ডার করার সময় ছোটবেলার মায়ের বলা কথাটা মনে পড়ল ওর। বাবা, 3টে খেতে নেই, শত্রু হয়। কিন্তু এক্ষেত্রে মায়ের কথা শোনার কোনো উপায় নেই। বুড়ো চাচার সোজা হিসেব, 3টে রুটি 25 টাকা, 6টা 50। কিন্তু 4টে বা 5টা নিলে যথাক্রমে 40 এবং 45, অর্থাৎ হিসেবের কোনো মা বাপ নেই। ডিমান্ড প্রচুর, দেরি করলে খাবার শেষ, সঙ্গে পকেটেও টান। তাই শত্রু হলেও বুড়ো চাচার হপ্তাখানেক স্নানবিহীন বিটকেল গায়ের দুর্গন্ধের সঙ্গে সারা রাত অ্যালকোহল পানের বিভৎস অ্যারোম্যাটিক ব্যক্তিত্বকে নজরআন্দাজ করে ছোকরা ছুকরি সকলে গো গ্রাসে গিলতে ব্যস্ত। আশেপাশে আলাদা কোনো সস্তা কিন্তু হাইজেনিক খাবারের দোকানও নেই।
সম্রাট কী বা করবে? সেও ব্যাটা বিটিদের সেই নারকীয় লাইনে দাঁড়িয়ে খেতে শুরু করলো। পাশ থেকে 2 চাকা, 4 চাকা, 6 চাকা হুশাস করে বেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে দিয়ে যাচ্ছে এক রাস ইন্ডিয়ান ফেস পাউডারের ব্লেসিংস। খাওয়া শেষে হাত ধুয়ে অফিসের পথে এগোতে যাবে, হঠাৎ সামনেই কিছুটা এগিয়ে ডান দিকে একটা বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল সম্রাট। পরনে একটা ছেঁড়া খদ্দরের পাঞ্জাবি আর ধুতি, একগাল সাদা দাড়ি, মাথার পাকা চুল উস্কো খুস্কো। ডান হাতটা হাঁটুর উপর রেখে সামনে পেতে বসে রয়েছে, চোখ বন্ধ করে, কিন্তু মুখ ফুটে কাউকে কিচ্ছু চাইছে না। সম্রাট মানিব্যাগ হাতড়ে একটা 2 টাকার কয়েন বের করে সেই পাতা হাতে রেখে দিয়ে চলে যেতে গেল। পেছন থেকে হঠাৎ একটা বয়স্ক কাঁপা আওয়াজ এলো, ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করুন। সম্রাট ঘুরে তাকালো, দেখতে পেল সেই বৃদ্ধ ভিক্ষুক তার দিকেই জলজলে চোখে তাকিয়ে রয়েছে। ভিক্ষুকের মুখমণ্ডলে একটা মৃদু হাসি। সঙ্গে সঙ্গেই মাথার ওপরের আকাশটা দিয়ে একটা বড় এরোপ্লেন গাঁ গাঁ আওয়াজ করে উড়ে গেল। সম্রাটের মনে পড়ল ছোটবেলায় ওর খুব ইচ্ছে ছিল যাত্রীবাহী এরোপ্লেনের পাইলট হওয়ার। ছোটবেলায় মামার কাছে একবার পাইলটদের জীবনযাত্রার গল্প শুনেছিল। মামার দেওয়া খেলনা এয়ারক্রাফটটা নিয়ে ওর সারা দিনটা কাটত ওর কল্পনার জগতে। পাড়া ছেলেমেয়েদের সঙ্গে পাইলট পাইলট খেলতে ওর খুব মজা লাগত। বৃদ্ধ ভিক্ষুকের দিকে তাকিয়ে একবার হাসল সম্রাট। ভিক্ষুকের চোখের দৃষ্টি আরো উজ্জ্বল হয়ে উঠল। সে পুনরায় বলে উঠল, ঈশ্বর সবার ভালো ইচ্ছা পূরণ করেন, তোমারও পূরণ হবে। সম্রাট কিছু বলল না, মনে মনে ভাবল, এই বয়সে আর কি ইচ্ছা পূরণ হবে? নতুন করে কিছু করার বয়স বা এন্থু কিছুই তার আর বেঁচে নেই। এখন কোনোভাবে জীবনটা কেটে গেলেই হয়। সম্রাট অফিসের দিকে পা বাড়ালো। আজ কাজ কিছুটা বেশি ছিল। পেন্ডিং পেমেন্টগুলো নিয়ে ডিস্ট্রিবিউটারদের কল করে রিমার্কস ও রেকর্ডগুলো মেনটেন করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। অফিস থেকে বেরিয়ে দৌড়ে একটা ভিড় বাসে উঠে অর্ধেক রাস্তায় ঝুলতে ঝুলতে কোনো ক্রমে একটা বসা সিট পেল। ঘণ্টাখানেক পরে শিয়ালদা স্টেশন পৌঁছে 2 মিনিট বাকি থাকতে ছুটে ছুটে বজবজগামী একটা ট্রেনের লাস্ট বগিতে উঠল। সেই রকম ভিড়, বয়স 45-এর কোঠায়। বুকে সেরকম চাপ আর সহ্য করা যায় না, আর কতই বা করবে। কর্মজীবন, গৃহস্থ বা এই বাস ট্রেন, চাপ সহ্য করতে করতে দীর্ঘ 22 বছর কেটে গেল যে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসল। পেটে অসহ্য খিদে থাকলেও একটা গুরুগম্ভীর ভাব নেওয়ার চেষ্টা করল, যেন ওর খাওয়ার কোনো ইচ্ছেই নেই। গৃহিণী রিনা সামনে খাবারের থালা রাখলো আস্তে করে। ডাইনিংয়ের ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিল। সম্রাটের কাঁধে হালকা হাত রেখে বলল, খেয়ে নাও, সারাদিন খাওয়া হয়নি ঠিক করে। রিনার দিকে একবার শান্তভাবে তাকিয়ে সম্রাট আস্তে আস্তে খেতে শুরু করলো। রিনা পাশের চেয়ারটায় বসল। কিছুক্ষণ পরে বলে উঠল, ও স্ট্যান্ড ফ্যানটা আর কিনতে হবে না, মা কিনে দেবে বলেছে। কথাটা শোনা মাত্র সম্রাটের 2 কান গরম হয়ে উঠল। আর্থিক সচ্ছলতা না থাকলেও আত্মসম্মানের ব্যাপারে সে অবিচল। খাওয়া থামিয়ে জিজ্ঞাসা করল, ফোনটা কই তোমার? কেন? আরে দাও না। আরে কি হলো বলবে তো? সম্রাট কিছু না বলে রিনার ফোনের ডায়াল কল থেকে ওর শাশুড়ি মার নম্বরটা বের করে ডায়াল করলো। তারপর বলল, মাকে বলো দিতে হবে না, সামনের মাসে আমি কিনে দিচ্ছি। রিনা ফোনটা কেটে বিরক্তির সঙ্গে বলে উঠল, কি হচ্ছে এসব? আমি কিছুই বলিনি, মা তো নিজে থেকেই বলল। তুমি কি চাও সারাদিন পরে বাড়ি ফিরে আমি না খেয়ে উঠে যাই? সম্রাট, তুমি এরকম কেন করছো? আমি তো তোমার ভালোর জন্যই। আমার ভালো তুমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি রিনা। রিনার ফোনটা বেজে উঠল। রিনা ফোন ধরল। হ্যাঁ হ্যাঁ মা, না না সেরকম কিছু না। ও তোমার জামাই বলছিল নেক্সট উইকে কিনে দেবে ওই ফ্যানটা। আসলে আমারই ভুল বুঝলে, সম্রাটের সাথে কথা না বলেই
না না, কিছু হয়নি, কিছু হয়নি, তুমি ঘুমাও, ওটা আর কিনতে হবে না তোমায়। হ্যাঁ, না না, অন্য কিছু দিতে হবে না, পরে পরে ফোন করব আমি, ঠিক আছে? চিন্তা করো না, সব ঠিক আছে। হ্যাঁ, ঘুমাও তুমি, গুড নাইট। সম্রাট আবার খাওয়া শুরু করলো। দুজনে চুপচাপ। খাওয়া শেষে হাত ধুতে গেলে রিনা থালাটা রান্নাঘরে রেখে কিছু না বলে সোজা বেডরুমে ঢুকে লাইট অফ করে দিল। সম্রাট একটা সিগারেট ধরিয়ে ছাদে কিছুক্ষণ পায়চারি করার পর নেমে এসে বেডরুমে ঢুকল। মশারির মধ্যে ঢুকতেই রিনা অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ল। মশারি গুঁজে সম্রাট বালিশে মাথা রাখল। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরের এই মুহূর্তটা বড়ই আনন্দের। সঙ্গে স্ত্রীর ভালোবাসাটা থাকলে আরও ভালো লাগতো, যদিও মন কষাকষির এই কালো মেঘটা মাঝরাতে দুজনের অবচেতনে সরে যাবে ঠিকই। তাই বেশি না ভেবে নিদ্রা দেবীকে উপেক্ষা না করে তার স্নেহময় কোলে ঢলে পড়াই ঠিক। সম্রাট চোখ মুতল। ঘুম। কানের কাছের একটা মৃদু টুংটাং শব্দে ঘুম ভাঙল সম্রাটের। গায়ের ওপর একটা নরম মখমলি আচ্ছাদনের স্পর্শ পাচ্ছে সে। পাশ থেকে একটা কড়া পারফিউমের সুগন্ধ আসছে। কেউ যেন ঠিক ওর পাশেই পারফিউমটা মেখে শুয়ে আছে। টুংটাং শব্দটা এবার জোর হলো। সম্রাটের চোখ খুলল। গুড মর্নিং স্যার, সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু স্যার ইটস অলরেডি 11:30। আপনার আজ ফ্লাইট আছে না 2:30-তে? ভুলে গেলেন না তো? কাঁচের বিকারে জলের মধ্যে ছোট্ট রূপোর চামচটা ঘূর্ণনরত পরিচারিকা রোজির ডাকে সম্বিত ফিরল সম্রাটের। সঙ্গে সঙ্গেই ওর আগের রাতে দেখা স্বপ্নটার কিছু কিছু মনে পড়তে লাগলো। কি অদ্ভুত স্বপ্ন সত্যি। প্রাইভেট সেক্টরে জব, অভাবের সংসার, বউয়ের ইচ্ছা পূরণে অপারগতা। হাস, সত্যি কত কষ্টই না থাকে এইসব মিডল ক্লাস মানুষদের জীবনে। এই নিন স্যার আপনার হট ওয়াটার উইথ গ্রিন লেমন অ্যান্ড হানি। চকচকে কাঁচের বিকারটার দিকে হাত বাড়ালো সম্রাট। একটা সিট নেই। সামনে রাখা হ্যাঙ্গারে টাঙানো ওর ইউনিফর্মের নেম প্লেটটার দিকে চোখ গেল। ক্যাপ্টেন সম্রাট শর্মা। সাদা শার্টের অ্যাপুলেটে 4টে গোল্ডেন বার, অর্থাৎ কমান্ডার সম্রাট শর্মা। সামন্তটা বড্ড ব্যাকডেটেড, তাই নাম থেকে বাদ পড়ে গেছে। দ্বিতীয় সিটটা দেওয়ার পরেই পাশে শুয়ে থাকা রিনার দিকে চোখ গেল। লেট নাইট পার্টি করে ফিরে বড্ড টায়ার্ড হয়ে শুয়েছিল কাল রাতে। পারফিউমের গন্ধটা এখনো কাটেনি, সঙ্গে নিঃশ্বাসের সঙ্গে হুইস্কির গন্ধটাও। বাকি গরম জলটা শেষ করে সম্রাট রোজিকে জিজ্ঞাসা করল, দরজা কি ম্যাডাম খুলে দিয়েছিল? না স্যার, শ্রেয়া ম্যাডাম মুখ খুলে দিয়েছে। শ্রেয়া ম্যাডাম? ও শিট! সম্রাটের মনে পড়ল আজ ভোরে শ্রেয়ার ফ্লাইটের অ্যারাইভেল ছিল। ওরও কি নিতে যাওয়ার কথাও ছিল। লন্ডনের একটা নামি স্কুলে পড়ছে শ্রেয়া। মাইনর হিসেবেই ফ্লাই করার কথা ছিল ওখান থেকে। সম্রাট তাড়াতাড়ি ওর আইফোনের লকটা খুলল। 16টা মিসড কল! ও মাই ডটার ইজ গনা মার্ডার মি! সম্রাট তড়াক করে লাফিয়ে উঠে বেডরুমের দরজা দিয়ে বেরিয়ে সেকেন্ড ফ্লোরে শ্রেয়া রুমের দিকে এগোলো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই হঠাৎ মাথাটা চাই করে ঘুরে গেল। ওর মনে পড়ল কাল রাতে লন টেনিস প্র্যাকটিসের পর পার্সার দেবলিনার সঙ্গে সেও খানিকটা রঙিন জল গলা ধঃকরণ করেছিল। এটা হয়তো তারই হ্যাংওভার। শ্রেয়া রুমের বাইরে দাঁড়িয়ে বন্ধ দরজাটায় ঠকঠক আওয়াজ করলো সম্রাট। কোনো উত্তর নেই। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া বারবি, পাপা ইজ হিয়ার বাবু। কোনো উত্তর নেই। সম্রাট দরজা ঠোকার তীব্রতা বাড়ালো। শ্রেয়া মা, আই এম এক্সট্রিমলি সরি মা, আর ভুল হবে না, একবার দরজাটা খোল। কোনো উত্তর নেই। সম্রাট এবার একটু জোরেই দরজাটা ঠুকতে লাগলো। হঠাৎ দরজার পাল্লাটা সপাটে খুলে গেল। আর ইউ ম্যাড পাপা? একটু শুতেও দেবে না? নিজেদের রেসপন্সিবিলিটিগুলো তো ভুলেই গিয়েছো। নাও প্লিজ গিভ মি সাম ব্লাডি গুড স্লিপ। আই এম সো সরি বারবি। এই দেখ, এ দেখ, এ দেখ কান, এ দেখ কান ধরছি, আর হবে না। থামাও তোমার এসব নাটক।
মেয়ের সঙ্গে দেখা করার আগে ব্রাশটা তো করে আসতে পারতে। ইউ স্মেল লাইক আ রটন ম্যাঙ্গো। সম্রাট মুখে হাত রেখে হালকা শ্বাস ছেড়ে বুঝতে পারল অ্যালকোহলের গন্ধটা এখনো যায়নি। আচ্ছা মা, আই এম লিভিং। হ্যাঁ, যাও ঘুমোতে দাও। এত লং ফ্লাইট জার্নি করে এসে তারপর কত কষ্ট করে একটা ক্যাব বুক করলাম জানো। আর হ্যাঁ, এবার এই মরাঘাট থেকে বাড়িটা অন্য কোনো ডিসেন্ট জায়গায় শিফট করো। বন্ধু থেকে ক্যাব ড্রাইভার কাউকেই পুরনো এলাকার নাম বলতে গিয়ে যথেষ্ট লজ্জা পায় আমার। সম্রাট মনে মনে ভাবল, বালিগঞ্জ সার্কুলার রোডের মতো পশ এরিয়াকে বলে নাকি মরাঘাট। আজকালকার ছেলেমেয়েরা। ঠিক আছে, করে দেবো, তুই ঘুমো, আমার ফ্লাইট আছে দুপুরে, কাল দেখা হবে আবার। যা লাগবে রোজকে বলে দিস, ও এনে দেবে। ব্রেকফাস্টের সময় পেরিয়ে গিয়েছে, তাই ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চ করে কোম্পানির ক্যাবে চাপল সম্রাট। সাধারণত ফ্লাইট ডিপার্চার টাইমের 1.5 থেকে 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হয় ক্রু মেম্বারদের, তাই আর দেরি না করে 12:30টার মধ্যেই ও রওনা হলো। গাড়ি স্টার্ট দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ওর ফোনটা বেজে উঠল। স্টক মার্কেট এক্সপার্ট রনিথের ফোন। ফোনটা রিসিভ করলো সম্রাট। यस, बताओ रोनित। गुड आफ्टरनून सर। मार्केट इज गेटिंग डाउन टुडे सर। आप बोलेंगे तो खरीदना चालू करें। बीपी बिल्डर्स का क्या हालत है? खस्ता है सर, कल सुबह से डाउन होना चालू हुआ है, लेकिन बीपी का जो रिकॉर्ड है आप तो जानते ही हैं, जब कभी भी ये डाउन होता है उसके 2 दिन बाद से ही मार्केट पकड़ लेता है, मानो उड़ने लगता है। अच्छा, ऐसा है क्या? फिर लगाओ उसमें। अच्छा, कितना सर? 50% लगा दो, जो होगा देखा जाएगा। গাড়ি চলছে, ওদিকে শেয়ার বাজারের হিসেব নিকেশও চলছে। গাড়ি এয়ারপোর্ট পৌঁছালো। প্রয়োজনীয় ফর্মালিটি সেরে ডিসপ্যাচ ডিপার্টমেন্ট থেকে ক্রু লিস্টটা চেয়ে নিল সম্রাট। P2 অর্থাৎ কো পাইলটের নামটা দেখতেই মাথায় ভাঁজ পড়ল সম্রাটের। নিহারিকা সেনগুপ্ত। নিজের অজান্তেই বিরক্তির বহিঃপ্রকাশ করে ফেলল সে। বিরক্ত হবে নাই বা কেন? এয়ারলাইন এমপ্লয়ীদের জীবন সম্বন্ধে ওয়াকিবহালি নয় মেয়েটা। কয়েকটা লেট নাইট পার্টি, বিচ এনজয়মেন্ট আর 2-1টা নাইট স্টেকে যেন খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে সে। অবশ্য এতে ওর সেরকম দোষও নেই। বয়সটা মোটে 27। পাইলট জীবনে সবে পদার্পণ করেছে মেয়েটি। তাই গত সপ্তাহ থেকে যেন পিছনেই পড়ে গেছে সে। অতি কষ্টে রিনার থেকে লুকিয়ে রেখেছে ব্যাপারটা। সম্রাটের হাবভাব দেখে ডিসপ্যাচ স্টাফ জিজ্ঞাসা করল, এনিথিং রং স্যার? ক্যান ইউ চেঞ্জ দ্য P2? দোনামোনা করতে করতেই সে বলে ফেলল। ডিসপ্যাচ স্টাফ কিন্তু করে বলল, I can't do anything, sir. It's already rostered 1 week ago. I think you already have the mail 6 days ago. ফরগেট ইট। অত মেল চেক করার মতো সময় থাকলে আর পাইলট কেন হতাম? বিরক্তির সঙ্গে অফিস রুম থেকে বেরিয়ে ডিপার্চারের দিকে চলল কমান্ডার সম্রাট শর্মা। আবার ফোনটা বেজে উঠল। রিনার ফোন। হ্যালো। ওপাশ থেকে রিনার ব্যস্ত আর বিরক্ত আওয়াজ। তোমায় কতবার বলেছি ভুলভাল জায়গা থেকে আমার গাড়িটার সার্ভিসিং করাবে না। গাড়িটা আবার স্টার্ট হচ্ছে না। আজ 7 PM মোহিনীর অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার আছে। ভাগ্যিস তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চেক করলাম, নামেই অডি, বেকার গাড়ি একটা। এবার কি হবে? বিরক্ত হয়ে ফোনটা কাটতে যাচ্ছিল সম্রাট, থেমে গিয়ে উত্তর দিল, এবার থেকে নিজের গাড়ি নিজেই গিয়ে সার্ভিসিং করিও। আর আমি ইয়ার্কি মারতে আসিনি। আই হ্যাভ সামথিং মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর অ্যানিভার্সারি পার্টি। বলেই ফোনটা কেটে দিল সে। আবার ফোন এলো, রিনারই ফোন। সম্রাট রিসিভ করলো। ওপাশ থেকে ঝাঁঝালো গলায় রিনা বলে উঠল, আই নো ওয়্যার আর ইউ গোয়িং, কিন্তু পুরো কথা না শুনে ফোনটা কাটছো কেন? একটু পরেই তো ফ্লাইট মোড হয়ে যাবে, তখন কাকে বলবো? হ্যাঁ বলো, আর কি? আমার ক্রেডিট কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে। বিদেশি ব্যাংক, বুঝতেই পারছো। তো কি হয়েছে? আমি এখন পার্লারে শ্রেয়াকেও নিয়ে এসেছি। বিলটা তুমি দিয়ে দাও। কত? 18। হোয়াট?
প্রিভিয়াস সানডেতেই তো 12,000 টাকার বিল করেছিলে, আবার 18,000। ওপাশ থেকে কিছুক্ষণ সব চুপচাপ, খানিক ফোঁস ফোঁস আওয়াজ, তারপর রিনা বলে উঠল, আবার 18 মানে? হাউ কনজুস ক্রিপন ইউ আর! তোমার জন্য বুক ফুলিয়ে পরিচয় দিতেও লজ্জা হয় কমান্ডারের বউ বলে, যার কিনা 3.5 লাখ টাকা স্যালারি, সবসময় ওই পার্সারের বউ বলেই চালায়। পাইলট শুনলে বিলটা দ্বিগুণ হতো। দিতে হবে না কিছু, আমার কাছে ক্যাশ আছে, ওখান থেকেই দিয়ে দিচ্ছি। বলেই ফোনটা কেটে গেল। সম্রাট মনে ভাবল, যাক বাবা, বাঁচা গেছে। সিকিউরিটি চেক করিয়ে এরোব্রিজ পেরিয়ে এয়ারক্রাফটের ককপিটে ঢুকলো সম্রাট। ককপিটে ঢুকতেই একটা চেনা, একটা মাতাল করে দেওয়া সুগন্ধে মনটা ভরে উঠল তার। পর মুহূর্তেই P2 এর আসনে বসে থাকা নিহারিকার কথাটা মনে পড়ল সম্রাটের। ওকে দেখা মাত্রই আবার কিছুটা বিরক্ত হলো সে। চুপচাপ কমান্ডারের সিটে বসল। এয়ারক্রাফটের রুটিন চেক আপ শেষ করে ATCর কাছে পারমিশন নিয়ে ফ্লাইট পুশব্যাক করালো সম্রাট। ফ্লাইট টেক অফ করলো। Ladies and gentlemen, welcome on board flight 6E2403 to Chennai. Flying time of 2 hours and 30 minutes. We'll be covering a distance of 1,830 kilometers and we'll cruise at 30,000 feet above mean sea level. Sit back, relax, enjoy your flight. All sides, please. পাশে বসে থাকা নিহারিকা যেন এবার হাঁফ ছেড়ে বাঁচল। দীর্ঘকাল ধরে যেন সে এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। নিহারিকা আস্তে করে হেডসেট খুলে রেখে সিট থেকে পা বের করে সম্রাটের দিকে ঘুরে বসল। সম্রাট কিছু একটা বলতে যাচ্ছিল, নিহারিকাও ঠোঁটে নিজের তর্জনীটা চেপে ধরল, কারণ মাউথপিসে যাই বলা হবে সেটা ককপিট ভয়েস রেকর্ডারে উঠে যাবে। নিহারিকা ধীরে ধীরে সম্রাটের হেডসেটটাও খুলে পাশে রাখল। সম্রাট ফিসফিস করে অবাক হয়ে বলে উঠল, হোয়াট আর ইউ ডুইং নিহা? নিহারিকাও চাপা গলায় বলে উঠল, Why are you doing this? What am I doing? You are constantly avoiding me. Why? সম্রাট একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, See Neha, I am married. I have a daughter. So মানে এটাই কি যথেষ্ট নয়? না, কোনো কিছুই যথেষ্ট নয়। এগুলো যখন জানতে, তাহলে কেন আমাকে নিয়ে পার্টি করেছিলে? শিকাগোতে কেন আমায় ডেট করেছিলে? কেন ব্যাংককে সি বিচে আমার সাথে খেলা করেছিলে? কেন সেদিন তুমি আমায় সিডিউস করেছিলে? কেন সেদিন বিছানায়? এনাফ! কথাটা বেশ জোরেই বলে ফেলল সম্রাট। মুহূর্তের জন্য সামনের আকাশটার দিকে তাকিয়ে তারপর বলল, See Miss Niharika Sengupta, this is not a game. We are flying a bloody aircraft. 200 লোকের প্রাণ জড়িয়ে আছে আমাদের দুজনের হাতের ওপর। So don't you try to act smart with me, or else it will spoil your bloody career. এবার নিহারিকা কিছুটা নরম হয়ে ওর তর্জনীর নোকটা দিয়ে সম্রাটের ঘাড়ের মধ্যে আলতো সুরসুরি দিয়ে বলল, রেগে যাচ্ছ কেন সমু? আমি তো শুধু তোমার একটু সঙ্গ চাই। একজন সুদক্ষ পাইলটের সঙ্গে তুমি একজন সুদক্ষ পুরুষও বটে, যে তোমার সঙ্গ একবার পাবে এত সহজে কি তোমায় ছাড়বে? বলেই নিজের হেডসেটটা আবার কানে লাগালো নিহারিকা। ফ্লাইট চেন্নাই পৌঁছালো। হোটেল রুমে ফ্রেশ হয়েই ফোনটা নিয়ে বসলো সম্রাট। সামনের সপ্তাহে পাইলট অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ মিটিং, মেয়ের স্কুলের অ্যানুয়াল ফিজ, গার্জেন্স মিটিং, স্পোর্টস ক্লাবের অ্যানুয়াল ফাংশনের অর্গানাইজিংয়ের দায়িত্ব, স্টক মার্কেট, উফ কত কাজ বাকি রয়েছে। ডোরবেলটা বেজে উঠল। কাম ইন, ইটস ওপেন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো নিহারিকা। Oh, come on, not again! নিজের মধ্যেই বিরক্তি প্রকাশ করলো সম্রাট। নিহারিকা ঘুরে গিয়ে দরজার লকটা বন্ধ করল। সম্রাট বলল, Let it be opened. Oh,
Come on, Shomu. This is not the first time. মানে? Wait, Neha. Wait. I am doing work, god damn it. ছাড়ো তো। বলা মাত্রই সম্রাটের উপর একরকম ঝাঁপিয়েই পড়ল নিহারিকা। অবৈধ প্রণয়োদ্দীপিত উত্তপ্ত আবেশে নিজেকে অর্পণ করল সম্রাটের বাহু যুগলে। নিজের থেকে প্রায় অর্ধেক বয়সের প্রাণোচ্ছল পাহাড়ি নদীর মোহময়ী তরঙ্গে অনিচ্ছা সত্ত্বেও পুনরায় ভেসে গেল সম্রাটের অভিজ্ঞ জাহাজ, ভেঙে গেল ওর সমস্ত বাঁধ। সকাল হয়েছে। ভোর রাতেই ওর রুম ছেড়েছে নিহারিকা। ফোনের কয়েকটা পরপর নোটিফিকেশনে সম্রাটের আধ বোঝা চোখ দুটো খুলল। রিনার হোয়াটসঅ্যাপ মেসেজ, কয়েকটা ভিডিও পাঠিয়েছে। সম্রাট ক্লিক করল। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। ভিডিওটা খুলতেই একটা চেনা দৃশ্যে ওর বুকের মধ্যেটায় ছ্যাঁত করে উঠল। এটা ওর রুমেরই দৃশ্য। ক্রমে অটো জুম হয়ে ওর বেডের উপর গিয়ে পড়ল। সম্রাটের চোখের ঘুম এতক্ষণে উড়ে গেছে। ভিডিওগুলো ওর আর নিহারিকার গতকাল রাতের অন্তরঙ্গ মুহূর্তের। রিনার মেসেজ ঢুকল। ভালোই হলো, তোমার স্বরূপটাও জানতে পারলাম। থ্যাঙ্কস টু নিহারিকা। আমার পথ অনেকটাই সুগম করে দিল সে। অনেক দিন থেকেই তোমায় একটা কথা বলবো বলে ভাবছিলাম। শুধুমাত্র তোমার ওই একতরফা মেকি ভালোবাসা আর মেয়েটার দিকে তাকিয়ে বলতে পারিনি। হ্যাঁ সম্রাট, আই ওয়ান্ট আ ডিভোর্স। নিখিল আর আমরা একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছি। সম্রাটের হার্টবিট দ্বিগুণ হয়ে গেছে। ওর ঠোঁট কাঁপতে কাঁপতে নিজের অজান্তেই বলে উঠল, নিখিল? নিখিল মানে নিখিল সামন্ত, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট, ফেমাস বিজনেসম্যান উইথ আনফেমাস টাইটেল। ক্যাপ্টেন সম্রাট শর্মা আবার পড়তে লাগলো। আর আমাদের ভালোবাসা তোমার মতো এরকম দেহগত নয়, ও আমাকে মন থেকে ভালোবাসে। যাই হোক, ভালো থেকো। মেয়ে আমার সঙ্গেই থাকছে। তোমার বাড়ি ছাড়লাম। সম্রাট রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বাইরে বেরোলো। ফোনটা আবার বেজে উঠল। हाँ सर, रोनित हेयर। एक बैड न्यूज़ है सर। সম্রাটের চোখের সামনে এখন অন্ধকার। ওর আকাশ পাতাল এখন যেন এক হয়ে গেছে। बीपी बिल्डर्स का मालिक मारा गया है सर। पूरा शेयर क्रैश कर गया है। हमारा 3.5 करोड़ डूब गया सर। গোদের ওপর বিস্ফোরা। সম্রাটের হাতের আইফোনটা 11 তলার ব্যালকনি থেকে সোজা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখনই হঠাৎ নিচের রাস্তায় মন্থর গতিতে হাঁটতে থাকা এক বৃদ্ধ ভিক্ষুক, যার পরনে একটা ছেঁড়া খদ্দরের পাঞ্জাবি আর ধুতি, যার উস্কো ফুস্কো পাকা চুল আর দাড়ি, এসে দাঁড়ালো সেই ভাঙা টুকরোগুলোর কাছে। আস্তে আস্তে মাথাটা তুলে উপরের দিকে তাকালো। সম্রাট সেই মুখটা দেখে চমকে উঠল। এ তো সেই ভিখারিটা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম কলকাতার রাস্তায়, যে বলেছিল যে। সম্রাট তীব্র গতিতে লিফট বেয়ে নিচে নামল। রিসেপশন থেকে তীর বেগে ছুটে বেরোলো। রিসেপশনিস্ট সহ সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। সম্রাট ছুটে গিয়ে বৃদ্ধের সামনাসামনি গিয়ে দাঁড়ালো। হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা, আপনি কে বাবা? আমার এই দশা কেন করলে? এসব আমার সঙ্গে কোনোদিন হবে আমি যে ভাবতেও পারিনি। আমায় ক্ষমা করে দিন বাবা, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন বাবা। বৃদ্ধ ভিক্ষুক আকাশের দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে উঠল, ক্ষমা করার অধিকার তার, আমি তো উপলক্ষ মাত্র। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বলেই চলে যেতে গেল। সম্রাট ওর পায়ে পড়ে পাটা জড়িয়ে ধরে বলে উঠল, আমার ঘাট হয়ে গেছে বাবা, আমার ভুল হয়েছে। অর্থ আমায় অন্ধ করে দিয়েছিল। আমাকে আমার প্রকৃত জীবন ফিরিয়ে দিন বাবা।
শান্তির জীবন ফিরিয়ে দিন, আমার শান্তির জীবন ফিরিয়ে দিন। ভিক্ষুকের পায়ে পড়ে ক্যাপ্টেন সম্রাট শর্মা সামন্তকে হাউ হাউ করে কাঁদতে দেখে হোটেলের সমস্ত লোক হতবাক। বৃদ্ধ ভিক্ষুক ধীরে ধীরে সম্রাটকে দাঁড় করিয়ে নিজের ডান হাতটা তার মাথার উপর রেখে বলে উঠলেন, ঈশ্বর তোমার সমস্ত ভালো ইচ্ছা পূরণ করুন। বৃদ্ধের জলজলে চোখের দিকে তাকিয়ে সম্রাটের কেমন যেন একটা তন্দ্রার ভাব চলে এলো। ওর চোখ বন্ধ হলো, ওর শরীরটা বিনা বাধায় মাটিতে ধপাস করে পড়ে গেল। কি হলো গো তোমার? সম্রাটের বুকে হাত বোলাতে বোলাতে ঘুমের ঢোলা চোখ দুটো কচলাতে কচলাতে বলে উঠল রিনা। পাশের ঘর থেকে বাবার আওয়াজ শুনে দৌড়ে মায়ের ঘরে ঢুকলো শ্রেয়া। ছুটে এসে বাবার পাশে বসে ব্যতিব্যস্তভাবে বলে উঠল, কি হয়েছে বাপি, এমন করে চেঁচিয়ে উঠলে কেন? সম্রাটের সম্বিত ফিরল। নিজেকে ওর পূর্বের স্থানে ফিরে পেয়ে পরম আনন্দে ওর মন উৎফুল্ল হয়ে উঠল। ধরে যেন প্রাণ ফিরে পেয়েছে সে। বিছানায় উবু হয়ে বসে নমস্কার করার ভঙ্গিতে বলে উঠল, জয় ভিখারি বাবা, জয় জয় বাবা, তুমি মহান ভিখারি বাবা, জয় বাবা। রিনা আর শ্রেয়া মুখ তাকাতাকি করতে থাকলো। কি গো, কোন বাবার কথা বলছো? ভিখারি বাবা? এ আবার কোন বাবা? স্বপ্নে দেখা টাকা দিল নাকি? বাবা, সব ঠিক আছে তো? কি দেখেছো স্বপ্নে? সম্রাট এবার শান্ত হয়ে বসে ধীর গলায় বলে উঠল, ঈশ্বর পরম করুণাময় মা, ভালো যা কিছু মন থেকে চাইবি তা পূরণ করবেনই। তবে হ্যাঁ, ভালোটাকে ভালো রাখার দায়িত্ব তোরই। মন্দ হলেই সর্বনাশ। ভালো মন্দ এসব কি বলছো গো? কিছুই বুঝতে পারছি না। যা মা যা, তুই শুয়ে পড় গিয়ে, আমি দেখছি বাবাকে। কত দিন থেকে বলছি একটা স্ট্যান্ড ফ্যান লাগাও, মনে হচ্ছে গরমের চোটে ভুলভাল স্বপ্ন দেখেছে। সম্রাট একবার মৃদু হেসে বলে উঠল, পরের মাসে নয়, কালই তোমার নতুন স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করব। ধার করে হলেও করব। গিন্নির অর্ডার বলে কথা। শুনছিলেন শেখ ইমরান আলী লেখা ছোট গল্প পুনর্মুশিক ভব। সম্রাটের চরিত্রে দেবব্রত, রিনার চরিত্রে সেমন্তী, শ্রেয়ার চরিত্রে প্রজ্ঞা, নিহারিকার চরিত্রে অন্তরা, রনিথের চরিত্রে শুভাশিস, রোজির চরিত্রে বিদিশা, ভিক্ষুক বাবার চরিত্রে ইমরান। পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের লিখে জানান। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ।